অরুণিকা। হেমন্ত হাওয়ার স্পর্শে শিরশিরিয়ে উঠছে তার কোমল কায়া, চোখ মুখ বেশ উদাস, আর মনে ভয়ঙ্কর তোলপাড়। হঠাৎ তার মনোযোগ কেড়ে নিল মেসেজের টুংটাং শব্দ। ধীর হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই গা শিউরে উঠল তার। হিমালয়ের মেসেজ। অরুণিকা দ্রুত ইনবক্সে ঢুকল। হিমালয় লিখেছে, অরুণিকার চোখে জল ভিড় করল। ফোনটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল সে। আজ অনেক দিন পর তার হৃদয় মরুভূমিতে বৃষ্টি নেমেছে। নিজের এই প্রশান্তিটা একান্তই তার নিজের। এই অনুভূতি জগতে বেঁধে দেওয়া সময় তার নিয়মের ঊর্ধ্বে। একটু তো প্রশান্তি আশা করতেই পারে সে। সব বাধা কাটিয়ে সে হিমালয়ের কবিতার উত্তরে লিখল, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাকে খুঁজছিলেন কি? অপেক্ষায় ছিলাম আপনার কবিতার গল্প। আমার জীবনে তো হাজারো কবিতা, হাজারো গল্প। আপনি কোনটা শোনার অপেক্ষায় ছিলেন? আপনি যেটা শোনাবেন আমি সেটাই শুনবো। একটা গল্প শোনাবো আপনাকে, শুনবেন? আমি অপেক্ষা করছি, আপনি বলুন। একটি ব্যথিত হৃদয়ের গল্প, একটি রাজপুত্রের গল্প। একদিন সেই রাজপুত্র প্রেমে পড়ে যায় এক রাজকন্যার। রাজকন্যাকে প্রেমের প্রস্তাব দেয় সে। রাজকন্যাও রাজি। এইটুকু পড়ে অরুণিকা লিখল, তাহলে ব্যথিত হৃদয়ের গল্প কিভাবে হলো? এই যে, একটু পরে বুঝবেন। আচ্ছা, তারপর? এরপর তাদের প্রণয় ঘটল। সখী আর দাসীরা ব্যস্ত তাদের প্রণয়পত্র আদান প্রদানে। বেশ চলছিল সব। কিন্তু একদিন রাজপুত্র তার প্রেয়সীর রাজ্যে হামলা চালিয়ে বসে। এরপর যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ। যুদ্ধে প্রাণ যায় তার প্রিয়তমার। এরপর রাজপুত্র তার প্রিয়তমার নিথর দেহ বুকে জড়িয়ে কাঁদে। যেই ক্রন্দন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে, অথচ সৃষ্টিকর্তা সেই রাজপুত্রের আহাজারি ফিরিয়ে দেয়। এটাই নাকি তার শাস্তি? কলহ, যুদ্ধ, বিশৃঙ্খলা শাস্তি। তারপর তার আর রাজকন্যা ফিরে আসেনি। আজ অবধি সেই রাজপুত্র অপেক্ষায় আছে কখন সেই সৃষ্টিকর্তা তার আর্জি মেনে নিয়ে রাজকন্যার প্রাণ ভিক্ষা দেবেন। অরুণিকার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, লিখল, শুধু শুধু কেন যুদ্ধ করতে গেল? সে কি জানতো না ওটা রাজকন্যার সাম্রাজ্য? জানতো না, বা হয়তো জানতো। রাজপুত্রের মন রাজপুত্রই বুঝে। যদি জেনে এই কাজ করে তাহলে এই শাস্তি তার প্রাপ্য। কিন্তু তবুও কষ্ট হচ্ছে আমার। রাজকন্যা তো মরলো, কিন্তু রাজপুত্র সারা জীবন কষ্ট পাবে। হিমালয়ের কোনো উত্তর এলো না। প্রায় 10 মিনিট অতিক্রম হয়ে গেল। অরুণিকা এবার নিজেই লিখল, কিছু বলছেন না যে? কবিতাটা পড়েছেন? জি, সুন্দর ছিল। আপনার ছবি ছেড়েছিলেন দেখলাম। কোথায় গিয়েছিলেন? কনসার্টে। আপনি কনসার্টে যান? হ্যাঁ, মাঝে মধ্যে। কার গান ভালো লাগে আপনার? সবার গানই ভালো লাগে। নির্দিষ্ট কেউ নেই? ছিল, কিন্তু এখন নেই। আচ্ছা, কেন? ব্যক্তিগত জীবনে সেই গায়ক একজন ভয়ঙ্কর খলনায়ক। বলেন কি? কিভাবে বুঝলেন? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, একটা মেয়ের সাথে প্রতারণা করেছিল। মেয়েটির দিকে খারাপ দৃষ্টি ছিল তার। প্রচন্ড ভয়ঙ্কর সে। অরুণিকা মেসেজটি পাঠিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এবারও হিমালয়ের কোনো উত্তর আসছে না। অরুণিকা লিখল, আপনি কি ব্যস্ত? না, তাহলে? একটা কবিতা লিখছিলাম। তাহলে তো ব্যস্তই। আমার কাছে এটা ব্যস্ততা না। আমার কবিতা তো আপনার সাথে কথোপকথনের একটা অংশ। অরুণিকা আনমনে হাসল, লিখল, এখন কি লিখতে পেরেছেন? না, লিখতে পারছি না। কবিতাটা হয়তো আপনার পছন্দ হবে না। কেন? এই কবিতা এক ললনাকে নিয়ে লেখা। এটা তার সৌন্দর্য নিয়ে লেখা। তাই? তাহলে কেন পছন্দ হবে না? যদি আমি খলনায়ক হয়ে পড়ি? কি যে বলেন! পুরুষ মানুষের ভালোবাসার দৃষ্টি যদি ভয়ঙ্কর হয়, তাহলে কি সেই দৃষ্টির প্রতিফলনে লেখা কবিতা খলকাব্য হবে না? অরুণিকা মেসেজটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এবার হিমালয় লিখল, এবার আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। না, আপনি আমার কথাকে অন্যভাবে নিয়েছেন।
আপনি হয়তো আমি কি বুঝিয়েছি সেটা বোঝেননি। ভালোবাসার দৃষ্টিতে তো বেদনা থাকে না, কিন্তু খারাপ দৃষ্টিতে অনেক যন্ত্রণা থাকে, অনেক অশ্রু থাকে। আচ্ছা, তবে তো সব দৃষ্টি অশুভ নয়, শুভ দৃষ্টিও আছে। অরুণিকা হেসে লিখল। আপনার দৃষ্টি অবশ্যই শুভ হবে, কিভাবে বুঝলেন? কারণ আপনার মন সুন্দর। আপনি নিশ্চিত? আপনার কথাই মনে হচ্ছে। আমাকে দেখে যদি আপনার ধারণা পাল্টে যায়? কেন? কেন পাল্টাবে? ধরুন আমি দেখতে খুব কুৎসিত, তখন? মানুষের আত্মার সৌন্দর্যই তার আসল সৌন্দর্য। আমি যদি আপনার সামনে এসে দাঁড়াই, ফিরিয়ে দেবেন আমাকে? ফিরিয়ে দিব কেন? তাহলে তো আসতেই হয়, এক নজর আপনাকে দেখতেই হয়। ছবিতেই আপনার স্নিগ্ধ রূপ দেখেছি, এই মিষ্টি কথোপকথনের তরুণী বাস্তবে কেমন তা দেখার খুব ইচ্ছে আমার। আমি আপনার ঠিকানায় আসবো একদিন। অরুণিকার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হিমালয় নামক অদৃশ্য মানবটি তার সামনে আসবে, এর চেয়ে চমৎকার বিষয় দ্বিতীয়টা হতে পারে না তার জন্য। এই মানুষটা খুব অল্প সময়ের মধ্যেই তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। মানুষটা অরুণিকার দৃষ্টিতে ভালো মানুষ, সত্য হৃদয়ের মানুষ। আর এই অনুভূতি নিয়ে তার নিজের প্রতি কোনো অভিযোগ নেই, না আছে কোনো দ্বিধা। মিড টার্ম পরীক্ষা শুরু। এই কয়েকদিনে অরুণিকা বেশ কয়েকবার আহনাবকে ক্যাম্পাসে দেখেছিল, তবে তা চোখাচোখিতেই সমাপ্ত। আজ অরুণিকার শেষ পরীক্ষা। ভাগ্যক্রমে আহনাবের দায়িত্ব পড়েছে অরুণিকার হলে। আহনাব হলে ঢুকেই খাতাপত্র এগিয়ে দিয়ে চুপচাপ তার চেয়ারে বসে রইল। অরুণিকার সিট প্রথম সারিতে। আহনাব তার মুখোমুখি বসে আছে। বেশ অস্বস্তি লাগছে তার। এই অস্বস্তির মধ্যে পরীক্ষা দিলে ডাব্বা মারবে সে। আহনাব বুঝতে পেরে অন্যদিকে ঘুরে বসল। তবুও অরুণিকার চোখের সামনে এসে কিভাবে সরবে আহনাব? ব্রেঞ্চগুলোও এভাবেই বসানো আছে। অরুণিকার সিটটাও তার মুখোমুখি রাখা। এরই মধ্যে সময় হয়ে গেল। প্রশ্ন দিয়ে হলের বাইরে এসে দাঁড়ালো আহনাব। সে চায় না তার জন্য অরুণিকার পরীক্ষা খারাপ হোক। প্রায় 10 মিনিট কেটে গেল। এরপর আহনাব হলে ঢুকে হেঁটে হেঁটে 20 মিনিট পার করলো। শরীর ভারী হয়ে আসছে তার, পায়ে জোর পাচ্ছে না। কিন্তু বসতে হলে অরুণিকার সামনে গিয়ে বসতে হবে। তাই পেছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পার করলো আরও 10 মিনিট। এভাবে প্রায় 1 ঘন্টা পুরো ক্লাসরুমে হেঁটে দাঁড়িয়ে সময় পার করলো। মাঝে 10 মিনিটের বিরতিতে অন্য এক স্যার এলেন হলে। আহনাব সেই বিরতিতে বেরিয়ে তার কেবিনে গিয়ে বসলো। পা দুটি বেশ ঝিনঝিন করছে তার। দুপা শক্ত করে ধরে বসে রইল সে। চোখ মুখ শক্ত হয়ে গেছে তার। পকেট থেকে নামহীন ট্যাবলেট বের করে খেয়ে নিল। এটি তার মাথা ঠান্ডা করার একমাত্র ঔষধ। আর আপাতত তার মাথা ঠান্ডা করতে হবে। 10 মিনিট পর আবার হলে ফিরল সে। বিরতিতে হলের দায়িত্বে থাকা স্যারটি চলে গেলেন। হাতে আরও 50 মিনিট সময় আছে। আহনাব আরও 20 মিনিট হেঁটে পার করল। এবার সে চেয়ারে বসতে বাধ্য হলো। চাইলে অরুণিকার সিট পরিবর্তন করে দিতে পারত, কিন্তু ক্লাসে কেউই দেখাদেখি করার চেষ্টা করছে না। তাই অনর্থর সিট পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না। আহনাব যদিও চেয়ার ঘুরিয়ে বসলো, তবুও অরুণিকার দিকে চোখ যাচ্ছে তার। ফোন হাতে নিল সে। ফোন স্কলিংয়ে ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। চোখ বারংবার অরুণিকার চিন্তিত মুখের দিকে আটকাচ্ছে। মেয়েটা লিখছে তো লিখছেই, উন্মাদের মতো লিখছে। আহনাবের মন হেরে গেল এবার। অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। অরুণিকার চুলগুলো কাঁধের নিচে অবধি নেমেছে। ঘন চুলগুলো ঝুটি করে রেখেছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখ জোড়া বেশ অস্থির। হাত চলছে খালি পৃষ্ঠায়। একটু পরপর কলম কামড়ে কিছু একটা ভাবছে, আবার লেখায় মনোযোগ দিচ্ছে। আহনাব আনমনে হাসল। তার খুব ইচ্ছে করছিল অরুণিকার কপালে জমে থাকা ঘামকণা একটুখানি ছুঁয়ে দিতে। নিজেকে অনেক কষ্টে সামলে নিল সে। ঠিক কতক্ষণ আহনাব অরুণিকার দিকে তাকিয়েছিল তার হিসেব করেনি সে। একটি ছেলে পরীক্ষা শেষে খাতা এগিয়ে দিতেই আহনাবের ঘোর কাটল। তৎক্ষণাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখল আর মাত্র 5 মিনিট বাকি। আহনাব সামনে তাকাতেই দেখল অরুণিকা তার দিকে তাকিয়ে আছে। বেশ বিরক্তি তার চোখে মুখে। অরুণিকা কি খেয়াল করে ফেলেছে? আহনাব সাথে সাথে চোখ সরিয়ে নিল। এর 5 মিনিট পর সবার খাতা নিয়ে নিল সে। অরুণিকা এখনও লিখছে। আহনাব তার সামনে এসে বলল, আর কত লিখবে?
অরুণিকা তবুও লিখছে। আহনাব এদিক ওদিক তাকিয়ে দেখলো বাকি শিক্ষার্থীরা অরুণিকার দিকে তাকিয়ে আছে। আহনাব এবার বাধ্য হয়ে টেনে নিল অরুণিকার খাতা। অরুণিকা চোখ মুখ কুঁচকে ফেলল। আহনাবের বেশ কষ্ট হলো সেই মুখখানা দেখে, কিন্তু তার করার কিছু নেই। এরপর সে খাতাপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। অরুণিকাও কলম কামড়ে ধরে প্রশ্ন দেখছে। তাহসিন অরুণিকার সামনে এসে বলল। কি এত শিখছিলে? অরুণিকা হতাশ কণ্ঠে বলল। একটা প্রশ্ন আরেকটু বড় করে লিখতে পারতাম। কি যে বলো মেয়ে, আমরা ছেড়ে যাচ্ছি আর তুমি বড় করে লিখতে পারোনি, তাই আফসোস করছো? অরুণিকা ব্যাগ গোছাতে গোছাতে বলল। আমি যাই লিখি না কেন, নম্বর সেই আন্ডা মার্কাই পাবো। যাই বলো, আনাব স্যারকে দেখে আমি তো লিখতেই ভুলে গেছি। কেন? লাস্ট 20 মিনিট উনি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, ইভেন হাসছিল, তাও আবার মুচকি হাসি। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো তাহসিনের দিকে। তাহসিন হেসে বলল। স্যারের হয়তো তোমাকে পছন্দ হয়েছে, এমনিতেও ফার্স্ট সেমিস্টারে অনেক জ্বালিয়েছিল তোমাকে। অরুণিকা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে পড়ল ক্লাস থেকে বেরিয়ে প্রশ্ন নিয়ে ক্লাসমেটদের সাথে বেশ খানিকক্ষণ বকবক করল সে। ক্যাম্পাস প্রায়ই ফাঁকা হয়ে গেছে। এবার সে ডিপার্টমেন্টের ওয়াশরুমে গেল। একটু মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। ওয়াশরুমের কাছে এসে দেখল শিক্ষার্থীদের ব্যবহারের ওয়াশরুম বন্ধ। আয়রা ক্যাম্পাসে তালা লাগিয়ে বাসায় যাওয়ার জন্য এত হুলস্থুল কেন করে সে বোঝে না। অরুণিকা এবার নিচে নেমে দ্বিতীয় তলায় গেল। শিক্ষকদের ওয়াশরুম এখনো খোলা। অরুণিকা উকিঝুঁকি দিয়ে দেখল একবার। তার মনে হলো ভেতরে কেউ নেই। সে ধীর পায়ে ঢুকে মনে মনে ভাবল। একটু মুখে পানি দিয়েই বেরিয়ে যাব, এর মধ্যে কে আর আসবে? অরুণিকা বেসিনের সামনে এসে দাঁড়ালো। পানি ছেড়ে চোখ বন্ধ করে পানির ঝাপটা মুখে দিতেই পেছনের দরজা খোলার শব্দ হলো। অরুণিকা হালকা চোখ মেলে আয়নায় আহনাবকে দেখে চমকে উঠল। সে দ্রুত চোখ মুছে পেছনে ফিরে দেখল আহনাবের হাতে একটা সিগারেট খেতে টয়লেটে ঢুকতে হয়। কি অদ্ভুত! অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল। সরি, স্টুডেন্ট ওয়াশরুমে তালা লাগিয়ে দিয়েছিল। আহনাব সিগারেটটা ফেলে দিয়ে বলল। আচ্ছা, যাও তুমি। আহনাব টয়লেটের সামনে থেকে সরে দাঁড়াতেই অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল। না না, শুধু মুখে পানি দিতে এসেছি। এই বলে অরুণিকা বেরোতে নেবে তখনই আহনাব তাকে টেনে একপাশে নিয়ে গেল। অরুণিকা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। সে অরুণিকার হাত শক্ত করে ধরে নিজের বুকের উপর রেখে বলল। হরু, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দেয়া যায় না? আহনাবের শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে। অরুণিকার মাথা ধরে যাচ্ছে সেই গন্ধে। সে আহনাবকে সরিয়ে দিতে চাইলে আহনাব উল্টো তার ঘাড় ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল। আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না, তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে। আহনাবের নেশা ধরেছে বেশ। অরুণিকার কথা তার কান অব্দি পৌঁছায়নি। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অরুণিকার অধৈর্যরা কামড়ে ধরল সে। অরুণিকা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। আহনাব এবার অরুণিকার অধর ছেড়ে তার কোমর জড়িয়ে ধরে বলল। হরু, আমাকে ভালোবাসতে দিবি? আমি তোকে খুব ভালোবাসবো। অরুণিকার ঠোঁট কেটে গেছে। সে ঠোঁটে হাত দিতেই দেখল রক্ত বেরিয়েছে। অরুণিকা আহনাবের কলার চেপে ধরে বলল। বল দেখাচ্ছ আমার উপর, পুরুষত্ব দেখাচ্ছ? আহনাব অরুণিকার গালে হাত রেখে বলল। আমি পাগল হয়ে যাচ্ছি হরু, আমি পাগল হয়ে যাব। আমার কিচ্ছু ভালো লাগে না আর। অরুণিকা আহনাবকে সরিয়ে বের হতে নেবে তখনই দেখল ওয়াশরুমের দরজা বাইরে থেকে বন্ধ। আহনাব অরুণিকার পিছু পিছু এসে দরজা বন্ধ দেখে বলল। দেখ, নিয়তিও আমাদের আলাদা করতে চায় না। অরুণিকা আহনাবের দিকে তাকিয়ে বলল। এক্সকিউজ মি, এটা কোনো নিয়তি না, এটা তোমার শয়তানি। আমি ভালোবাসলে শয়তানি, আর অন্যদেরগুলো ভালো? অন্যদেরটা আমি জানি না, কিন্তু তোমারটার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আহনাব আচমকা অরুণিকাকে জড়িয়ে ধরল। অরুণিকা মুহূর্তেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল আহনাবকে। আর টাল সামলাতে না পেরে আহনাব ওয়াশরুমের মেঝেতে পড়ে গেল। অরুণিকা দ্রুত দরজায় কড়া নাড়ল।
ওপাশে কারো নজরে আসার জন্য গলা উঁচিয়ে ডাকলো বেশ কয়েকবার। ওদিকে আহনাবের চোখ মুখ শক্ত হয়ে গেছে। হুট করে তার রাগ উঠে গেল। সে উঠে দাঁড়িয়ে অরুণিকার ঝুঁটি পেছন দিক থেকে টেনে ধরে বলল, তুই আমাকে ফেলে যেতে পারবি না, আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না। অরুণিকা আর্তনাদ করে উঠতেই আহনাব তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোকে ভালোবাসি আমি, আমি তোকে ছাড়া বাঁচবো না। হয় তুই আমাকে নিজের হাতে খুন কর, নয়তো তুই আমার হয়ে যা। অরুণিকা দাঁতে দাঁত পিষে বলল। তুমি একটা সাইকো। আহনাব অরুণিকাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলল। তোকে আমি। আহনাবের এমন কথা স্তব্ধ হয়ে গেল অরুণিকা। সে সশব্দে চর বসিয়ে দিল আহনাবের গালে। আকস্মিক ঘটনায় গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আহনাব। অরুণিকা এবার আহনাবের কলার টেনে ধরে বলল, আমি কোনো রাস্তার মেয়ে না যে তুই আমার সাথে এভাবে কথা বলবি। আহনাব বাকরুদ্ধ হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা আহনাবকে ধাক্কা মেরে বলল, তোর চোখে পানি দেখে তুর্যের কথা শুনে তোর প্রতি মায়া হয়েছিল আমার, কিন্তু তুই একটা ভণ্ড। তোর চিন্তা ভাবনা নোংরা। ছি ছি ছি। একটা ইউনিভার্সিটির স্যার হয়ে এমন নোংরা ভাষা কোথা থেকে আসে? তোকে তালাক দিতে পারতাম যদি, 3 তালাক এখানে দাঁড়িয়েই দিতাম। মেয়েদের যদি এই অধিকার থাকতো তোকে আমি এক্ষুনি ছাড়তাম। আহনাব কয়েক পা পিছিয়ে গেল। নিজের গালে নিজেই চড় খেল। কি বলে ফেলেছে সে? হুঁশ জ্ঞান কোথায় হারিয়েছে তার? ইদানিং এমন গালি কিভাবে বের হয় মুখ দিয়ে? আহনাব অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে বলল, সরি সরি, আমি ইচ্ছে করে বলিনি, আমার মাথা ঠিক ছিল না। আমাকে চর মার, আমাকে গালি দে তুই, কিন্তু মাফ করে দে। অরুণিকা সরে যেতেই আহনাব ফুপিয়ে কেঁদে উঠল। মেঝেতে বসে মাথায় হাত দিয়ে মিনমিনিয়ে বলতে লাগলো, আল্লাহ, কি করে ফেললাম আমি? আমি কি বলে ফেললাম? কি হবে এখন? ও তো আমাকে আরো ঘৃণা করবে। আহনাব নিজের মুখ নিজেই খামছে ধরল। অরুণিকা পেছন ফিরে আহনাবের উন্মাদ ব্যবহার দেখে বেশ ঘাবড়ে গেল। ব্যাগ থেকে ফোন বের করে ইভানকে ফোন করলো সে। কয়েকবার রিং হওয়ার পর ইভান কল ধরতেই অরুণিকা কথা না বাড়িয়ে বলল, 2nd ফ্লোরের টিচার্স ওয়াশরুমে আটকা পড়েছিল আমি আর আহনাফ। প্লিজ ওকে বের করুন, সাইকো হয়ে গেছে ও। অরুণিকা কল রেখেই আহনাবের হাত ধরে বলল। এমন করছো কেন তুমি? আহনাব অরুণিকার হাত টেনে তাকে নিজের কোলে বসিয়ে বলল, আমাকে মাফ করে দে, আমি ফালতু একটা ছেলে, জঘন্য একটা ছেলে, প্লিজ আমাকে মাফ করে দে। আমি মুখ সেলাই করে রাখবো, কথাও বলবো না, তবুও তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি তোকে ছোবো না একদম। এই বলে আহনাব ধাক্কা দিয়ে অরুণিকাকে সরিয়ে উঠে কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, দেখ, একদম দূরে দাঁড়িয়ে আছি আমি, একদম দূরে, কাছেও আসবো না তোর। তো আমাকে ভালোবাসিস অরু, আমাকে একটু ভালোবাসিস প্লিজ। আহনাবের অস্থির আহাজারি দেখে অরুণিকা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে ঢুকতেই আহনাবের এলোমেলো অবস্থা দেখে চমকে উঠল ইভান। আহনাব ইভানকে দেখে বলল, আমাকে এখান থেকে নিয়ে চল, আমি বেশি উল্টাপাল্টা কথা বলছি। ইভান আহনাবের হাত ধরে তাকে নিয়ে বের হওয়ার আগে আহনাব পেছন ফিরে অরুণিকার দিকে তাকিয়ে বলল, অরু, আমি চলে যাচ্ছি, তুই চিন্তা করিস না, তুই একদম সেফ। অরুণিকা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। ইভান অসহায় দৃষ্টিতে অরুণিকার দিকে এক নজর তাকিয়ে আহনাবকে নিয়ে চলে গেল। অরুণিকা এখনো স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, আহনাফ মোটেও সুস্থ না, ওর কিছু একটা হয়েছে। এটা সুস্থ মানুষের আচরণ না। সেদিন আহনাফ আমাকে বারবার বলছিল ওর অসুস্থতার কথা। আহনাফ কি মানসিকভাবে অসুস্থ? কিন্তু কিভাবে সম্ভব? সব তো ঠিক ছিল এতদিন, হঠাৎ এমন কেন হলো? আরাফ ও তাহমিদের সামনে স্তরে স্তরে সাজানো প্যাকেট করা নেশাদ্রব্য। তাহমিদ একটি প্যাকেট হাতে নিয়ে বলল, লোকটা সাংঘাতিক, নিজের এলাকায় ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার খুলে বসেছে আর নাকের নিচ দিয়ে মাদক ব্যবসা করছে। আরাফ বিস্ময় ভরা কণ্ঠে বলল, ইয়াবা বিক্রি করছে, তাও আবার অ্যান্টি ডিপ্রেসেন্ট বলে। এই লোকটা ধরা না খেলে আহনাপ আমাদেরকে বিশ্বাসে করবে না। ওর সামনে প্রমাণ
রেখেছি, তবুও এই ছেলে বিশ্বাস করছে না। এগুলো ড্রাগস।